কে 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 চার্চের ভিতর? আরে কথা বলছেন না কেন? এত রাত্রে কি? এই যে কোথায় যাচ্ছেন? আরে ম্যাডাম, আপনি চার্চের ভিতর এত রাতে কি করছেন? একই পেপারে হাত দিচ্ছেন কেন? ওই পেপারে রাখুন রাখুন। না 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 ম্যাডাম, এইসব করবেন না, রাখুন বলছি, রাখুন। আমি কিন্তু সব জানিয়ে দেবো সবাইকে। কি আপনি এগিয়ে আছেন কেন? কি ছেড়ে দিন, ছেড়ে দিন। মাস 6 পরে অস্ট্রেলিয়া থেকে বসের সাথে দেশে ফিরছি। এয়ারপোর্ট থেকে যখন গাড়ি ছাড়লো তখন দুপুর গড়িয়েছে। রাস্তা কি জ্যাম, কখন যে ছাড়বে কে জানে, বড্ড বোরিং লাগছে। কিশোর, তুমি তো দেখছি বিন্দাস মোবাইলে জমে গেছো, করছোটা কি? আরে স্যার, গেম খেলে টাকা আর্ন করছি। গেম খেলে টাকা আর্ন করছো? কেমন করে বলো দেখি। এই দেখুন স্যার, এই অ্যাপটার নাম হলো উইনস অ্যাপ। এখানে আপনি খুব সহজেই টাকা আর্ন করতে পারেন। এই অ্যাপে 40টারও বেশি গেম আছে, যেমন লুডো, ক্রিকেট, ফ্রি ফায়ার, বাবল শুটার, পোকার, রামি, ফ্যান্টাসি, আরো অনেক। তাছাড়া আপনি তো জানেন এখন আইপিএল সিজন চলছে। এখন প্রত্যেকদিন আপনি 20,000 টাকা অব্দি জিততে পারেন। বাবা, বেশ দারুণ ব্যাপার তো। শুধু তাই নয় স্যার, আপনি অ্যাপে সুপারস্টার ফিচার দিয়ে রেফার করে প্রতি রেফারে 40 টাকা পর্যন্ত আর্ন করতে পারেন। আর পেটিএম, ইউপিআই অথবা ব্যাংকের মাধ্যমে মিনিমাম 3 টাকা থেকে শুরু করে আপনি খুব সহজেই উইথড্র করতে পারেন। আর ওয়েট কেন, ডেসক্রিপশনে অ্যাপের লিংক দেওয়া আছে, ঝটফট ডাউনলোড করুন আর 50 টাকা বোনাস পান, সাথে ফ্রি ফ্যান্টাসি টিকিট আর 100% ক্যাশ বোনাস আপনার প্রথম ডিপোজিটে। বলো কি, আমি এক্ষুনি ডাউনলোড করছি। বস তার বাড়ির সামনে নেমে গেলে বিশালনগর টাউনে পৌঁছতে প্রায় 2 ঘন্টার বেশি লেগে গেল। বিশালনগরের শেষ প্রান্তে আমাদের বাড়ি। দুপুরে মায়ের হাতে রান্না খাচ্ছি। বাবা বললে, তা সৌভিক, আর দেশের বাইরে যেতে হচ্ছে না তো? না, আপাতত কাজ শেষ। এখানে অফিসে জয়েন করছিস তাহলে? হ্যাঁ, সে 1 সপ্তাহ দেরি আছে, ততদিন একটু হাত পা ছড়িয়ে শুয়ে বসে কাটাই, তারপরে কলকাতায় মেসে উঠে যাব। তা ভালো, সপ্তাহে একবার অন্তত বাড়ি আসবি তো? হ্যাঁ, সে তো আসবার কথাই আছে, কিন্তু অফিসের চাপ যদি বেশি থাকে সেটা বলতে পারছি না। ভালো ভালো, খুব ভালো। ওই যে ছোটন বলছিল আসবে। ছোটন গত 1 সপ্তাহ ধরে একটু অসুস্থ রয়েছে। অসুস্থ রয়েছে? কি হয়েছে? সে জানি না, ওকে জিজ্ঞেস করলে তেমন উত্তর দেয় না। আচ্ছা, আজ সন্ধ্যায় ওদের বাড়ি গিয়ে একবার দেখে আসবো। না 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 না, সন্ধ্যাবেলা যাওয়ার দরকার নেই, কাল সকালে যাস। কেন, সন্ধে গেলে কি হবে? অত শত জানি নে বাপু, তুই কাল সকালে যাবি ব্যাস। রাতের বেলা নিজের ঘরে শুয়ে আছি। জানলা দিয়ে দূরের পুরনো চার্চটা চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে। রাত তখন প্রায় 3টে। ঘরের আলো বন্ধ করে শুলেও জেটল্যাগ থাকার জন্য ঘুম আসছে না। হঠাৎ চার্চের দিক থেকে রাত 3টের ঘন্টা পড়ার শব্দ হলো। আশপাশের সমস্ত বাড়ির লোকজন ঘুমিয়ে পড়েছে বোধহয়, শুধু আমি একাই জেগে আছি। হঠাৎ স্পষ্ট দেখতে পেলাম সর্বাঙ্গে কালো কাপড়ে ঢাকা এক ছায়ামূর্তি ঠিক আমার জানলার সামনে দাঁড়িয়ে রয়েছে। চোখ দুটো লাল, সে দৃষ্টিতে আমি যেন সম্মোহিত হয়ে যাচ্ছি। মূর্তি যেন কিছু বলতে চাইছে আমার। ভালো করে চোখ রগড়ে আবার দেখলাম, না, ঠিক সেই মূর্তি। এবার সে কালো কাপড় ঢাকা মূর্তি ভেসে গ্রিলের জানলা ভেদ করে ঘরের ভিতরে ঢোকার চেষ্টা করলো। ঘর যেন আরো অন্ধকারে ডুবে যাচ্ছে। সম্বিত ফিরে পেতেই চিৎকার করে উঠলাম, বাঁচাও বাঁচাও! বিছানা ছেড়ে উঠে তাড়াতাড়ি ঘরের আলো জ্বালাতেই দেখলাম সে মূর্তি আর নেই। আমার চিৎকারে বাবা তড়িঘড়ি পাশের ঘর থেকে ছুটে এলো। কি হলো বাবু, কি হয়েছে? ওই জানলার ওখানে একটা লম্বা কালো মূর্তি দেখতে পেলাম, চোখ দুটো লাল। বাবা যেন একটু ঘাবড়ে গেল। বেশিক্ষণ তাকিয়ে থাকিস না তো বাবা? না না, আমি গন্ডগোল বুঝতে পেরেই তোমাদের ডাকলাম। আচ্ছা, এই অঞ্চলে ভূত বা অলৌকিক জাতীয় কিছু আছে নাকি? কেন,
আগে তো এরম ছিল না। আগে তো অনেক রাত অব্দি বেশ জমজমাট থাকতো। এখন দেখছি চারিপাশ কেমন যেন নিস্তব্ধ নিশ্চুপ। ওই চার্চটা পরিত্যক্ত হয়ে যাওয়ার পর থেকে কয়েকজন বলে যে তারা নাকি এসব রাত্রির বেলায় কি সব অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছে, যেমন তুই আজ বললি। আচ্ছা, এই চার্চটা পরিত্যক্ত হলো কি করে? সে মাস চারেক আগের কথা। একদিন সকালে ওই চার্চের ফাদারের মৃতদেহ চার্চের পাশের ওই গাছটায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। মানুষের অনুমান তিনি আত্মহত্যা করেছিলেন। এরপর থেকেই পুলিশ ওই চার্চটাকে পরিত্যক্ত বলে ঘোষণা করেছে, যদিও এখনো অব্দি আমি কোনো আত্মা দেখিনি। সকালে উঠে টাউনের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে পৌঁছলাম ছোটনদের বাড়ি। গিয়ে দেখি অনেক লোক জমা হয়েছে ওদের বাড়ির সামনে। চমকে উঠলাম, কোনো বিপদ টিপদ হলো নাকি? তাড়াহুড়ো করে বাড়িতে ঢুকেই ছোটনের বাবার সাথে দেখা হলো। কাকু, কি হয়েছে ছোটনের? উদ্ভ্রান্তের মতো তিনি বললেন, কি আর বলবো বাবা, ছোটন আজ ভোরবেলা আত্মহত্যা করার চেষ্টা করেছে। সে কি, কেন? জানি না, কদিন ধরে খুব মনমরা হয়ে আছে ছেলেটা। কিছুই খায় না, কিছু বলে না, অদ্ভুত কি সব কথা বলে, ভিড় করে। আজ হঠাৎ এই কাণ্ড। ও একদিন বলছিল যে কি সব যেন দেখতে পাচ্ছে, অদ্ভুত মূর্তি টুর্তি জানলার ধারে। মফস্বল এলাকা, ভূতের গুজব লেগেই থাকে। ওর কথায় বিশেষ পাত্তা দিইনি কখনো, কিন্তু আজ। কথাটা শুনে ঘাবড়ে গেলাম আমি। কাল রাতে আমিও ঠিক এমনই ঘটনার সাক্ষী হয়েছিলাম। কাকু আর আমি ভিতরে গিয়ে দেখি দুর্বল শরীরে পড়ে রয়েছে ছোটন। ওকে দেখে রীতিমতো চমকে উঠলাম। ছোটনের চেহারা শীর্ণকায়, কথা বলার শক্তি পর্যন্ত নেই। ছোটন এত রোগা হলো কি করে? আমি কিছুই বুঝতে পারছি না বাবা, হঠাৎ করেই এমন শরীরের অবনতি হলো। কোনো ডাক্তার নেই এখানে? ডাক্তার বাবা একজন এসেছে কয়েক মাস হলো। এই যে চার্চটা পেরিয়ে কবরখানা পড়ে, ওর পিছনে নিরিবিলিতে একটা ছোট বাড়িতে ভাড়া নিয়ে একটা ডাক্তার থাকেন। কি যেন নাম? হ্যাঁ, ডাক্তার প্রদীপ সেন। আচ্ছা বেশ কাকু, তাহলে আমরা ডাক্তার প্রদীপ সেনকে সন্ধেবেলায় গিয়ে নিয়ে আসব। সন্ধ্যায় আমি আর কাকু হেঁটে যাচ্ছি পরিত্যক্ত চার্চের পাশ দিয়ে। হঠাৎ বিদ্যুৎ চমকে উঠল। চার্চের সাথে লাগোয়া গাছগুলো নড়তে লাগলো হাওয়ায় টলমল করে। জায়গাটা কিন্তু সত্যি ভয়ানক। আচ্ছা, এই চার্চের ফাদার আত্মহত্যা করেছিলেন কেন? জানি না বাবা, তবু সবাই বলে যে ফাদারের আত্মাকে নাকি অনেকেই দেখতে পায়। ওই দেখুন গাছের পিছনে দুটো লাল চোখ দেখা যাচ্ছে না? কোথায় বাবা, কোথায়? তাড়াতাড়ি এখান থেকে চলুন। আমার মনে হয় কালো রঙের পোশাক পরা আমাদেরকে ফলো করছে। কোথায়? আমি তো কিছু দেখতে পাচ্ছি না বাবা। ঠিক আছে, তাড়াতাড়ি পা চালিয়ে চলো। কবরখানায় আর এই চার্চের জায়গাটা বলেছি না, মোটে সুবিধার নয়। ডাক্তারের বাড়ির সামনে এসে কাকু বললে, ওই যে ডাক্তারের বাড়ি দেখা যাচ্ছে, চলো। পিছনে কেউ নেই তো? না। ডাক্তার প্রদীপ সেনকে আমরা সবকিছু জানালাম ছোটনের অবস্থা সম্পর্কে। তিনি আমাদের সাথে যেতে রাজি হলেন। ডাক্তারবাবু অনেকক্ষণ ধরে ছোটনকে পরীক্ষা করলেন, তারপর বললেন, ব্যাপারটা আমার কাছেও ঠিক স্পষ্ট নয়। কিছু ওষুধ দিচ্ছি, খেলে হয়তো শরীরের উন্নতি হবে, তবে শরীর খারাপ থেকেই মনে কিছু প্রভাব পড়েছে কিনা সেটা এক্ষুনি বলা মুশকিল। আচ্ছা ডাক্তারবাবু, অনেকেই বলছেন চার্চের ফাদার আত্মহত্যা করার পর থেকেই নাকি এখানকার মানুষ কিসব অদ্ভুত জিনিসপত্র দেখতে পাচ্ছে। বলতে দ্বিধা নেই, সে ঘটনার সাক্ষী আমিও হয়েছি। তার প্রভাবেই কি? না, ওসব ভুল ধারণা, ওরকম কিছু হয়ই না। কাকু, আমি ডাক্তারবাবুকে পৌঁছে দিয়ে আসছি। আচ্ছা। ডাক্তারবাবুকে এগিয়ে দিয়ে ফেরত আসতে যাব, এমন সময় ডাক্তারবাবু বললেন, সবিবাবু, আপনাদের একটা কথা বলা হয়নি। তাকালাম জিজ্ঞাসু চোখে। ডাক্তার বললেন, ওই কালো কাপড়ে ঢাকা মুখ আর লাল চোখের মূর্তি আমিও দেখেছি। একজন ডাক্তার হয়ে
এই ভয়ের কথা বলতে আমি কোথাও যেন লজ্জিত বোধ করছি। আমার বিশ্বাস এই পরিত্যক্ত চার্চের মধ্যেই কিছু একটা রহস্য আছে। আমি বললাম, আমারও তাই মনে হয়। আচ্ছা, ব্যাপারটা কি আমাদের খতিয়ে দেখা উচিত নয়? কি বলেন আপনি? আমার তো মনে হয় এই ব্যাপারটা নিয়ে আমাদের এগোনো উচিত। আচ্ছা, আপনার ফোন নম্বর আমার কাছে আছে। রাত্রিরে যদি কিছু দেখতে পাই আপনাকে জানাতে পারি। অবশ্যই, আমি রাত্রিরেও অ্যাভেলেবেল। আপনি যে কোনো সময় আমাকে ফোন করতে পারেন। ডাক্তারের কথায় আমি কিছুটা আশ্বস্ত বোধ করলাম। রাতের দিকে শুয়ে রয়েছি, হঠাৎ কিছু আওয়াজ কানে শুনতে পেলাম। সঙ্গে সঙ্গে ধর্মড়িয়ে বিছানা থেকে উঠে পড়লাম। চার্চের দিক থেকে আসছে বলে মনে হলো এই আওয়াজটা। আমি উঠে পড়লাম। ঘড়িতে তখন রাত 1:30। ডাক্তার প্রদীপ সেনকে ফোন করলাম। হ্যালো ডাক্তারবাবু, চার্চের দিক থেকে কিছু একটা শব্দ ভেসে আসছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, আমিও তাই শুনতে পাচ্ছি অনেকক্ষণ ধরে। আমি কি করব তাহলে? আপনি বেরিয়ে আসুন। আমি 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 ওই চার্চের দিকে আছি। গভীর রাত, পূর্ণিমার চাঁদ আকাশে। আমি হেঁটে চলেছি সে অতিকায় পরিত্যক্ত চার্চের দিকে। চার্চকে দানবের মতো বিরাট দেখাচ্ছে। এ সময় একটা হালকা শব্দ শুনতে পেলাম আমি। কেউ যেন হেঁটে আসছে আমার পিছন পিছন। পিছন ফিরতেই দেখি সেই ছায়ামূর্তি, অবিকল সেই রকম। হাঁটতে হাঁটতে যতবার পিছন ফিরছি ততবারই দেখছি ছায়ামূর্তি যেন আরো এগিয়ে আসছে। দৌড়ে চার্চের কাছে পৌঁছতে দেখি ডাক্তার প্রদীপ সেন দাঁড়িয়ে রয়েছে। চলুন চলুন, কেউ যেন আমার পিছু নিয়েছে। কে পিছু নিয়েছে জানি না। ভিতর থেকে শব্দ আমি অনেকক্ষণ ধরেই পেয়েছি। সে ফাদারের আত্মা কিনা তা আমি জানি না। আর অপেক্ষা নয়, ভিতরে চলুন, গিয়ে দেখি। চার্চের দরজা ঠেলে ভিতরে একবার দেখলো ডাক্তার। আমি ত্রস্ত স্বরে বললাম, কি হলো, কাউকে দেখতে পেলেন? না তো, কেউ নেই। আমার মনে হয় কি জানেন তো, চার্চের ভিতর থেকে নয়, ওই কবরখানার দিক থেকে শব্দ আসছে। কবরখানা? কি বলছেন? একদম তাই। চলুন চলুন, চার্চের পিছন দিক দিয়ে একটা কবরখানায় যাওয়ার রাস্তা আছে। চলুন, আপনাকে নিয়ে যাই। অগত্যা উপায় না পেয়ে আমি ডাক্তারের সঙ্গে চার্চের পিছনের রাস্তা দিয়ে কবরখানার দিকে এগিয়ে গেলাম। ডাক্তার প্রদীপ সেন আগে আর আমি পিছনে। কোন রকমে পিছনের রাস্তা দিয়ে পৌঁছলাম কবরখানায়। দেখি সে কালো কাপড়ে ঢাকা মূর্তি সেই কবরখানার ভিতরে একটা সমাধির উপর ভাসছে আর কি সব বলে চলেছে। এবার সেই ভুতুড়ে মূর্তি আমার দিকে ফিরলে মুখের কাপড় সরে গেল তার। আতঙ্কে চমকে উঠলাম। এ কি, এ তো ফাদার নয়, এ তো একজন মহিলা। ডাক্তার শয়তানি হাসি হাসলো এবার। ওহে 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 মূর্খ, উনি ফাদার নয়, উনি একজন নানের আত্মা। নাম অ্যাবাইগেল দিয়াসেন। আমি আতকে উঠলাম। আপনি আপনি কি করে জানলেন এসব? আমার পুরো নাম লিওনেল প্রদীপ সেন, অ্যাবাইগেলের দাদা আমি। আমার বোন এই চার্চের নান ছিল। চার্চের ফাদার অনেক অসামাজিক কাজের সাথে যুক্ত ছিল, বুঝলেন? সে খবরটা জেনে যায় অ্যাবাইগেল, আর সে সমস্ত প্রমাণ ছিল এই চার্চের একটা গোপন ঘরে। একদিন রাতে সে প্রমাণও চুরি করতে আসে, কিন্তু গার্ড দেখে ফেলে। খুন করতে বাধ্য হয় অ্যাবাইগেল। খুনের ভিডিও কিভাবে ভাইরাল হয় জানি না, কিন্তু সেই প্রমাণের জন্য ওর ফাঁসি হয়। ওহ গড, আমি ওর মৃত্যুর প্রতিশোধ নিতে এখানে এসেছি। ফাদারকে আমি খুন করি আর চার্চের বাইরের গাছে ঝুলিয়ে দিই, এই আমি। তারপর ওই বেঈমানটার রক্ত নিয়ে আমার দিদির কফিনে ছড়াতেই আমার দিদির আত্মা জেগে ওঠে। তার মানে যাকে সবাই ফাদার ভাবছিল সে আসলে আপনার দিদি, নান অ্যাবাইগেল দিয়াসেন। মূর্খ, তোর মৃত্যু ওই আমার হাতে।
আমি কি করেছি? তুই কিছু করিসনি। যা করেছে। আমি আর কিছু শুনতে চাইলাম না। দৌড়তে লাগলাম। দেখলাম কেউ কোথাও নেই। কবরগুলো ফুঁড়ে সব মরারা যেন বেরিয়ে আসছে। সেই নানের ইশারায় তারা আমায় তাড়া করছে। আমি পালিয়ে বাঁচতে গেলেই পথ আটকে দাঁড়ালো সেই ডাক্তার। আত্মারা এখন অনেক কাছে। তারা চেপে ধরতে আসছে আমায়। নানের বিভৎস হাসি আমার কানে তালা ধরিয়ে দেয়। এই সময় বেশ কিছু লোকের চিৎকার শুনলাম আমি। সম্ভবত তারা চার্চে আগুন লাগিয়ে দিয়েছে। আমি দৌড়ে কোনো রকমে পালানোর চেষ্টা করেও পারলাম না। আমি অজ্ঞান হওয়ার আগে ঝাপসা চোখে দেখলুম বাবা, কাকুয়ার সাথে আরো কয়েকজন লোক। পরদিন সকালে জানলাম সবটা। আমায় ঘিরে রয়েছে মা, কাকু আর ছোটন। তোকে একা বেরোতে দেখেই সন্দেহ হয়েছিল। ওই ডাক্তারের ওপর প্রথম থেকেই আমি একটা সন্দেহ করেছি। আচ্ছা, আমাদের পরিবারের সাথে নানের কি শত্রুতা আছে বলতে পারো? ছোটন বললে, বাইকাল যে খুনটা করেছিল সেই ভিডিও আমি তুলেছিলাম দূর থেকে। সেদিন রাতে ছাতেই ছিলাম আমি, তাই খুনটা দেখতে পাই। ভিডিওটা আমি ভাইরাল করি, তাই হয়তো রাগ ছিল। যাক, এখন আমিও সুস্থ, দাদাও সুস্থ। হ্যাঁ, যা বলেছিস। চল, এখন আমার সাথে ঘুরতে যাবি, চল।